তন্ময় নির্বোধ নয়, বরঞ্চ বলা যায় জ্ঞানী মানুষ সে, যার রীতিমতো ম্যাথমেটিক্স পছন্দের সাবজেক্ট ছিল, যে সারাদিন কষে কষে অঙ্কের এক একটা সূত্র মনে রেখে অঙ্কের মিলন ঘটাত, যার হায়ার ম্যাথমেটিক্সে সর্বোচ্চ নাম্বার উঠত। অবশ্যই সে বুঝে নিয়েছে তার অরুর বিদ্বেষী হৃদয়, না হলে তার অরু এমন কেন করবে। এহেন আচরণ অরুর পার্সোনালিটিতে নেই। সে বৈরাগী হবে, তবুও তন্ময় থেকে কিঞ্চিত দূরত্বে যেতে রাজি নয়। তাহলে কি এমন ঘটল যার কারণ ধরে এতটা দূর এগিয়েছে? এ যাত্রায় মোস্তফা সাহেব ফিরলেন গাড়ির বন্দোবস্ত করে। পুত্রের চিন্তিত মুখমণ্ডল দেখে দীর্ঘশ্বাস ফেলেন। মস্তিষ্কের জটিলতার দড়ি খুলতে বলেন, রাতের খাবার খাবি আয়, বেরোবো কিছুক্ষণের মধ্যেই। তন্ময়ের কণ্ঠ চমৎকার দৃঢ় শোনাল। শুনুন বাবা, আপনি আমাকে 2 হাতে গলা টিপে মেরে ফেলুন, তারপর সব শান্তি। আপনিও চরম শান্তি পাবেন, ফুর্তিতে আমোদে ঘুমাবেন। কথাটুকু শেষ করে আর এক মুহূর্ত দাঁড়াল না, হনহনিয়ে বেরিয়ে গেল। পুত্রের এহেন কার্যকলাপে বাক্যে মোস্তফা সাহেবের পিতা নামক অনুশোচনাকারী হৃদয়টা এবার চুপসে এইটুকুন হয়ে গেল। সরল মুখটুকু নেতিয়ে এলো। পুত্রের আপনি সম্বোধন জানান দিচ্ছে আজ তাদের পিতা পুত্রের মধ্যে ভয়াবহ যুদ্ধ নামক সংঘর্ষ হবে। পুত্র তার রেগেমেগে অস্থির এক প্রকার। এখানে মোস্তফা সাহেবের দোষ কোথায়? সে শুধু চেয়েছে সারাটা জীবন যেন তাদের পুরো পরিবারের সম্পর্ক অনড় রয়, কোনো ভাঙন যেন ছুঁতে না পারে। এতটুকু চেয়েই তো পুত্রের নিকট আবদার রেখেছেন অরুর চারিপাশে না ঘুরতে। অরুটা ছোট, অবুঝ। এখন হয়তো ওর তন্ময়কে পছন্দ। বুঝদার হয়ে যদি পছন্দ না হলো, বয়সের ব্যবধানে দুজনের বোঝাপড়াতে যদি কমতি রয়ে যায়, তখন কি হবে? বিয়ে দিয়ে তারপর যদি বিয়েটা না টেকে, শুধু ওদের সম্পর্ক নয়, সঙ্গে তার যত্নে গড়ে তোলা সংসারখানাও চুরমার হয়ে যাবে। তার উপর সে জানে না ছোট ভাইয়ের মতামত। কন্যার মাতা হিসেবে সুমিতা বেগমেরও তো সম্মতি প্রয়োজন। সেক্ষেত্রে মোস্তফা সাহেব এখনই অনুভব করতে পারছেন সুমিতা বেগম খুব করে চাচ্ছে নিজের ভাইয়ের ছেলের হাতে অরুকে তুলে দিতে। অবশ্য সেটা তিনি কখনোই হতে দেবেন না, বেঁচে থাকতে তো নয়। এই যাত্রায় সে খুব করে বুঝে নিয়েছেন পুত্রের অনুভূতি। অরুকে না পেলে পুত্র তার সন্ন্যাসী হয়ে উঠবে নিশ্চিত। আর যাই হোক, মোস্তফা সাহেব নিজের একমাত্র পুত্র হারাতে চান না। ধীরে সুস্থে সব হাতের মুঠোয় আনবেন তিনি। পূর্বে অরুটা একটু বড় হোক, মেয়েটা বড্ড ছোট। তার মেয়ে সাবিহা এই বয়সে এসেও পড়াশোনা চালাচ্ছে স্বাধীনভাবে। এখনও নিজের মেয়ের বিয়ে শাদির কথা ভাবছেন না। তাহলে তিনি কোন মুখ নিয়ে ছোট ভাইয়ের সম্মুখীন হয়ে ওর ওইটুকু মেয়েটাকে চাইবেন? লজ্জাবোধ বলতে তো তার কিছু আছে নাকি? সে তো নিজের পুত্রের মতো পাতলা চেহারার নন। খাওয়া দাওয়া বড় দূরের বিষয়, তন্ময় কাপড় চোপড়ও পরিবর্তন করেনি। সেভাবেই ড্রাইভিংয়ে বসেছে। একে একে সকলে উঠে বসতেই গাড়ি ছেড়েছে। সম্পূর্ণ রাস্তা খামোশ রূপে রইল, মুখে টু শব্দও করেনি। বসবার ভঙ্গিমা এতগুলো ঘন্টায় একবারও পরিবর্তন হয়নি, না হয়েছে নড়চড়। গাড়িটাও এক মুহূর্তের জন্য থামেনি, এক নাগাড়ে ছুটছে অহর্নিশ। মোস্তফা সাহেব উদাস হতাশ। ওদিকে স্ত্রী তার সব কিছু থেকে অবুঝ। কি সুন্দরভাবে বেশ আমোদে ঘুমিয়ে চলেছে। আহারে! মোস্তফা সাহেবের নিজের জন্য নিজের ভালো ধরনের মায়া হলো। তখনও সূর্যোদয় হয়ে ওঠেনি। আধারে আধারে হাবভাব। পাখিদের ওড়াউড়ি না হলেও কিচিরমিচির ধ্বনি কর্ণকুহরে প্রবেশ করছে। সবেমাত্র গাড়িটা এসে পৌঁছালো শাহজাহান বাড়ির দোরগোড়াতে। নীরবতা ছিন্ন বিচ্ছিন্ন করে উচ্চ শব্দে সদর দরজা পেরিয়ে ভেতরে চলে এলো। গাড়ি থামতে দেরি তন্ময়ের নামতে নয়,
দ্রুততম গতিতে এক একটা নিষ্ঠুর পদক্ষেপ জমিনে ফেলে ভেতরে ঢুকল। আনোয়ার সাহেব বসে লিভিং রুমে। তন্ময়কে ঢুকতে দেখেই উঠে দাঁড়ালেন। মেয়েকে নিয়ে ফিরে তিনি আর ঘুমাতে যাননি। তন্ময় সিঁড়ির দিকে ছুটল। পদচারণা না থামিয়ে বলে উঠল তাগাদার সহিত, কি অবস্থা এখন? ওর জ্বর কমেছে চাচ্চু? ডক্টর আঙ্কেলকে আসতে বলেছিলে? এসেছিল, দেখে গেছে। জ্বর আছে এখনও, তবে আগের থেকে কম। আমি দেখে আসি। তন্ময় পলকের মধ্যে সিঁড়ি গলিয়ে করিডোর ধরে চলে এলো অরুর কক্ষের সামনে। দরজা লাগানো। আলগোছে শব্দহীনতা অবলম্বন করে খুলল। আধারে কক্ষে বাতি জ্বালালো। অরু ঘুমিয়ে, শরীরে বেবি কম্বল মেলে দেওয়া। দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বিছানার সামনে অগ্রসর হলো। কোমর ঝুঁকিয়ে চাইল প্রেয়সীর কান্নারত মুখ পানে। চোখের জল গালে লেপ্টে শুকিয়ে আছে। ফ্যাকাশে মুখখানা দেখে তন্ময়ের হৃদয় যন্ত্রণায় ছটফট করে উঠল। হাত বাড়িয়ে এলোমেলো কেশগুলো যত্ন সহকারে মুখমণ্ডল থেকে সরালো। ঘুমের মধ্যেই মুখ ফসকে আর্তনাদ করছে অরু। তন্ময় শক্ত করে চোখ জোড়া বন্ধ করে নিল। কেন করছে এমন মেয়েটা? নিজেকে এভাবে কষ্ট কেন দিচ্ছে? মাথা থেকে হাত সরিয়ে এবার গাল ছুলো। পরপর বন্ধ নয়ন যুগল। নিষ্প্রাণ প্রাণহীন মুখ পানে বেশ কিছুক্ষণ চেয়ে অষ্টদয় এগিয়ে নিল। কপালে চুমু খেতেই পদচারণ ধ্বনি কর্ণগোচর হলো। চটপট সোজা হয়ে দাঁড়ালো। ভদ্রতাসূচক দূরত্ব বাড়ালো বিছানা থেকে। সকলে চলে এসেছে একসাথে। সাবিহা অরুর বিছানায় উঠে গেল। জানালো অরুর সাথেই থাকবে। জবেদা বেগম পাশে বসে অরুর মাথায় হাত বোলালেন। মোস্তফা সাহেব অদূর হতে দেখে পরপরই আনোয়ার সাহেবের সাথে বেরিয়ে এলেন। তন্ময় সেভাবেই দাঁড়িয়ে থাকল। নিখুঁত দৃষ্টিতে দেখল শয্যাগত অরুকে। জবেদা বেগম সহ রুবি বেরিয়ে যেতেই রয়ে গেল তন্ময় সাবিহা, দুই ভাই বোন। সাবিহা ঢোক গিলল। বড় ভাইয়ের গম্ভীর মুখখানা দেখে তোতলানো সুরে প্রশ্ন করল, তুমি কি থাকতে চাচ্ছ ভাইয়া? তন্ময় ডান ভ্রু উঁচু করে চাইল। সাবিহা বোকাশোকা হাসিটা হাসতে গিয়েও ব্যর্থ। তন্ময় চোখ রাঙালো। তরিত বেরিয়ে এলো। নিজ কক্ষে প্রবেশ করে দরজা লাগিয়ে স্থির দাঁড়িয়ে রইল। দীর্ঘশ্বাস বেরিয়ে এলো মুখ দিয়ে। সর্বোচ্চ শক্তিতে একচিত্তে খুলতে থাকলো অঙ্গপ্রত্যঙ্গে জড়ানো টি শার্ট। নিদ্রালু মস্তিষ্কে অশান্ত মনে এক সাংঘর্ষিক রাত পেরিয়েছে আছে। ৩-৪ দিন টানা প্রেয়সীর আদুরে মুখখানার দেখা সাক্ষাৎ মিলল না। কণ্ঠখানাও শোনা হয় না। ওর উচ্চকণ্ঠের হাসি ঠাট্টা নূপুরধ্বনি সব কিছু আবছায়া। দরজাতে করাঘাত করে ডেকেও লাভ হলো না। শুক্রবার ছিল সেদিন। বাসাতেই তন্ময়। অফিস নেই আজ ছুটির দিন বলে। বেলা করে উঠেছে ঘুম থেকে। ইদানিংকাল রাতে ঘুম হয় না। নির্ঘুম কাটিয়েছে প্রত্যেকটা রাত। সিগারেটও ভালো রকমের খাওয়া হয়েছে। বন্ধুবান্ধবদের পাল্লায় না পড়লে এত সিগারেট খাওয়া হয় না তার। এই যাত্রায় ঠিক কী কারণে সিগারেট টানছে তন্ময় নিজেও জানে না। নিজের কক্ষ ছেড়ে বেরোতেই নজর ফেলল অরুর কক্ষে। দরজাটা খোলা আগের মতো। তন্ময়ের হৃদয় উসখুস করল ভেতরে ঢুকতে। ঢুকবে পূর্বেই চিরচেনা মেয়েলি কণ্ঠেশ্বর কর্ণগোচর হলো। ধ্বনি ভেসে আসছে নিচ থেকে। তন্ময় দ্রুত নামল সিঁড়ি বেয়ে। দুয়ারের সামনে মোস্তফা সাহেব বড় ধাঁচের দুটো ইলিশ মাছ দুই হাতে নিয়ে দাঁড়িয়ে। এত বড় জলজ্যান্ত মাছ দেখে সকলেই উৎফুল্ল। ওরও আগের কান্নায় বেশ চঞ্চল। মাছ একটা নিজের হাতে নিতে এগিয়ে গিয়েছে। মোস্তফা সাহেব হেসে এগিয়ে দিলেন একটা মাছ ধরতে। এক হাতে নয়, ওরুকে দুই হাতে ধরতে হলো। এতটা ভারী যে সে একটাই তুলতে ব্যর্থ প্রায়। তন্ময় নিশ্চুপে নিচে নেমে এলো, দাঁড়ালো অরুর পেছনে।
অগোচরে দেখে নিচ্ছে অরুর প্রফুল্ল বদন, খুশিতে আটখানা মুখশ্রী। তার বুকে এমন ভয়াবহ রকমের যন্ত্রণা দিয়ে এখন দিব্যি আছে। মাছটা মোস্তফা সাহেবকে ফেরত দিয়ে ঘুরল অরু। মুহূর্তেই মুখোমুখি হলো তন্ময়ের। তন্ময় মুখ খুলবে কিছু বলবার জন্য, তার পূর্বেই অরু এক পল চেয়ে অন্যদিকে চলে গেল। এহেন কাণ্ডে তাজ্জব বনে না গিয়ে পারল না তন্ময়। আশ্চর্য! সন্ধ্যার পরের ছাদ পাটিয়া সাবিহা আয়োজন করেছে। ছাদে বড় রকমের দুটো কার্পেট বিছিয়ে নিয়েছে। এক এক করে নিয়ে আসছে হরেক রকমের খাবার দাবার, ড্রিঙ্কস, দুটো মিনি মিউজিক বক্স, সঙ্গে গিটার। অয়ন হাজির হয়েছে সন্ধ্যার পরপরই, সেও হাত লাগিয়েছে। রবি আকাশও বসে নেই, এটা ওটা করছে। তন্ময় দীপ্তর ডাকে বেরুলো। অরুর কক্ষের সামনে দাঁড়াতেই দীপ্ত ছুটল অরুকে ডাকতে। অরু পরিষ্কার কণ্ঠে বলল, যাব না, তুই যা। তন্ময় পা বাড়ালো অরুর কক্ষের ভেতর। অরু বারান্দায় দাঁড়িয়ে উদাস মনে। তন্ময়কে অনুভব করেও ফিরে চাইল না। তন্ময় রাগ সংবরণ করল। ক্ষিপ্ত মেজাজ লুকিয়ে যথাসম্ভব শান্ত গলায় শুধালো, কেন যাবি না? মন চাইল তাই। তন্ময়ের বলতে ইচ্ছে করল, তোর মন কি আমাকে খুন করতে চাইছে? সেটাই কর তাহলে। তোরা মিলেমিশে আমাকে মেরে নদীতে ফেলে দে। মুখে বলল, তাড়াতাড়ি আয়, দ্বিতীয়বার যেন বলতে না হয়। তন্ময় বেরিয়ে এলো। ছাদে এসে দেখল সাবিহা সব কিছু পরিপাটি করছে। বড় ভাইকে দেখে সাবিহা শুধালো, অরু কই? তন্ময় গম্ভীর মুখে জবাবে বলল, ঘরে। সাবিহার প্রশ্ন করল না, ছুটল অরুকে আনতে। অয়ন পাশে এসে দাঁড়িয়েছে তন্ময়ের। দুজনের এটা ওটা নিয়ে কথাবার্তা শুরু হলো। তন্ময় অন্যমনস্ক হয়ে উঠছে, আর চোখে চাইছে দরজার দিকে। এই যাত্রায় দেখা মিলল সাবিহার। পেছনে অরু। দুজন আসতেই শোরগোল আরম্ভ। অরু এক কোণে বসল ঠিক রুবির পাশে, তার পাশেই দীপ্ত। তন্ময় বসেছে আকাশ অয়নের পাশে। সে সকলের কীর্তিকলাপ দেখছে মনে হলেও আর চোখে ধ্যানজ্ঞান একজনাতেই সীমাবদ্ধ। অরু চুপচাপ বসে, হুটহাট অনিচ্ছুকভাবে দুই একটা বাক্য ছুটছে। তন্ময় অরুর আনন্দের ছিটেফোঁটা অনুভব হলো না। দুজনেই অন্য দেশে বিরাজ করছে। অয়ন মুখে জিজ্ঞেস করেও নিয়েছে, আজ অরুর কি হলো? অরু কোনো মতে হেসে বলেছে, শরীর খারাপ। ব্যাস, এতটুকুই। রাত 9টা পর্যন্ত গান বাজনা হলো। আরও ঘণ্টাখানেক চলত, তবে বাধা হলেন মোস্তফা সাহেব। তিনি গম্ভীর মুখে আদেশ ছুড়েছেন এসব থামিয়ে নিচে নামতে। অরু যেন তাই চাচ্ছিল। মোস্তফা সাহেবের সঙ্গেই নেমে গেল চটজলদি। দৃশ্যমান রূপে আধার নামল তন্ময়ের সুদর্শন মুখমণ্ডল জুড়ে। সাবিহা এই যাত্রায় আর নিশ্চুপ রইতে পারল না। সকলে নিচে নামলেও সে দাঁড়িয়ে থাকল। অগ্রসর হলো একা দাঁড়িয়ে থাকা বড় ভাইয়ের দিকে। তন্ময় পকেটে হাত নিয়েছিল, সিগারেট ধরাবে বলে। সাবিহাকে দেখে সেই ভাবনা মস্তিষ্ক হতে বাদ দিল আপাতত। প্রশ্নবোধক চোখে চাইতেই সাবিহা দৃঢ় কণ্ঠে জানালো, বড় মামা চাচ্ছিলেন তোমাকে মেয়ে জামাই করতে। মা এক দফাতে মুখের উপর না করতে পারেনি। ঘুরিয়ে পেঁচিয়ে বলেছে তোমার সময় প্রয়োজন। কিন্তু তারা এক প্রকার ভেবেই নিয়েছে বিয়েটা হবে। সেই সূত্রে হয়তো অরুকেও বলেছে। তন্ময়ের গা রাগে রিরি করে উঠল। দাঁতে দাঁত চেপে শক্ত করল চোয়াল। মুঠোবন্দি হলো হাত জোড়া। ফুলে ফেপে উঠল কপালে নীলচে শিরা উপশিরা। বাড়িঘর ভেঙে ঝলসে দিতে পারলে হয়তো শান্তি মিলত। বুকের ওঠানামার গতি অস্বাভাবিক দ্রুত, শ্বাস প্রশ্বাসও চঞ্চল। সাবিহা বড় ভাইয়ের এরূপ দেখে চুপসে দাঁড়িয়ে রইল। তন্ময় বড় বড় পদচারণে ছাদ থেকে নেমে এলো। সোজা সাপটা এসে দাঁড়ালো লিভিং রুমে। মোস্তফা সাহেব সংবাদ দেখছেন।
আমোদে টেলিভিশন দেখতে থাকা পিতার মুখে বাক্য ছুড়ল, বাগানে এসো, কথা আছে। কথাটুকু শেষ করে হনহনিয়ে বেরিয়ে এলো বাড়ি থেকে। মোস্তফা সাহেব আশ্চর্যের সপ্তম হতে নেমে পিছু পিছু চললেন। তার আসতে দেরি, কিন্তু পুত্রের ক্রোধান্বিত কণ্ঠ ভেসে আসতে দেরি হয়নি। এই বিয়ের বিষয় কই থেকে আসলো? এই কলিপলি কোন আসমান ভেদ করে নামলো? আমার শান্ত স্থির জীবন তছনছ করে তুমি আরাম করে টেলিভিশন দেখছো? আমাকে কেটে টুকরো টুকরো করে টেলিভিশনে সেট করে দেখলে বেশি আনন্দ পেতে না? মোস্তফা সাহেব অবুঝ সাজলেন। কী সম্পর্কে বলছো? আমি বুঝতে পারছি না। তন্ময়ের লম্বা সরু নাকের পাটা ফুলে ফেপে উঠছে। মোস্তফা সাহেব হাল ছাড়লেন। দীর্ঘ নিঃশ্বাস টেনে নিয়ে বললেন, তোমার মামা চাইছিলেন নিজেদের মধ্যে বিয়ে শাদী হোক। তোমার মা তাই আমার সাথে আলাপ করছিল এই বিষয়ে। সে মুখের উপর না করেনি, ভদ্রতা বজায় রাখতে বলেছে তোমার মতামত জেনে জানাবে। তোমার স্ত্রীর ওই সামান্য ভদ্রতা এখন আমার গলায় দড়ি হয়ে দাঁড়িয়েছে। পরিষ্কার কণ্ঠে ওই বাড়িতে পাকাপোক্তভাবে জানাও এসব ড্রিমস না দেখতে। তুমি না পারলে বলো, আমি গিয়ে বলি। মোস্তফা সাহেব বোঝানোর স্বরে বললেন, আমিই বলবো, শোন। তন্ময় শুনল না, বাড়ির ভেতরে ঢুকে গেল। হৃদয়টা অশান্ত হয়ে আছে। মেয়েটা ভীষণ ব্যথিত হয়েছে নিশ্চয়ই। ও কি চেনে না তাকে? এখনও কি বোঝেনি বিন্দুমাত্র? বোঝেনি বলেই ওসব থার্ড ক্লাস কথা মেনে নিয়ে অভিমান করে বসে। তন্ময় এলো সাবিহার কক্ষের সামনে। দরজায় করাঘাত করতেই বেরিয়ে এলো সাবিহা। তন্ময় বলল, মেঘ ডাকছে, বৃষ্টি হবে। ছাদে মিউজিক বক্স দুটো রয়ে গেছে। ওরুকে গিয়ে বল এক্ষুনি নিয়ে আসতে, ভিজে যেতে পারে। সাবিহা বিহ্বল না হয়ে পারল না। তার দুষ্টুমি ভঙ্গিতে বলতে ইচ্ছে করল, তুমি গিয়ে নিয়ে এসো, অথবা আমি গিয়ে নিয়ে আসি। ওরুকেই কেন যেতে হবে? তবে তা প্রকাশ করা অসম্ভব। মনে থাকা বাক্যগুলো মনেতেই রেখে দিল। চুপসে মাথা দোলায় কোনো মতে। তন্ময় চলে গেল অন্যদিক। সাবিহা লুকিয়ে হাসল। ঘুরে ফিরে ভাই তার নিশ্চিত ছাদে যাবে। আষাঢ় মাস, অর্থাৎই ধবধবে নীল সাদাটে আসমান ফের পর মুহূর্তেই মেঘলাটে হয়ে নামে অঝোরে বর্ষণ। রাত্রির এক প্রহরে হয়তো অর্ধখণ্ডিত চাঁদের উদয়ন ঘটে। সেই চাঁদ কালো মেঘে ঢেকে যেতে সময় নেয় মিনিট খানেক। আজ ভর সন্ধ্যাতে ফকফকে পরিষ্কার আকাশের দেখা মিলেছিল। এই মুহূর্তে কালো কালো মেঘে ঢাকা পরিপূর্ণ আসমান। বজ্রপাত পড়ছে উচ্চধ্বনি তুলে। এহেন ধ্বনিতে খোলা আসমানের নিচে দাঁড়ালে সর্বাঙ্গ কেঁপে ওঠা সাধারণ বিষয়। সেক্ষেত্রে ধরা যায় তন্ময় ভিন্ন বটে। তার না কাঁপছে শরীর আর না বুকের ভেতরটা। বেশ সাবলীল দাঁড়ানোর ভঙ্গিমা। দাঁড়িয়েছে ছাদের এক কোণ ঘেঁষে, দৃষ্টি অদূর ছাদের দরজায়। যেন অদৃশ্য কোনো হিসেব নিকেশের ছন্দপতন ঘটাচ্ছে। ফিনফিনে পাতলা আলোতে চারিপাশটা আঁধারে। এ যাত্রায় বড় ধাঁচের এক ফোঁটা তীক্ষ্ণ বৃষ্টি পড়ল ডান হাতের উপর। পরপর এক এক করে পড়তে থাকল। জানান দিচ্ছে ঝুমবর্ষণে মাতাল হবে পৃথিবী ক্ষণিকের মাঝে। এই মুহূর্তে নিস্তব্ধতা ভেঙে ভেসে এলো নূপুরধ্বনি। কর্ণগোচর হতে হেসে ওঠে তন্ময়। আধারে মিলিয়ে যেতে কর্নারের দিকটা এগোলো। ওরু উঠে এসেছে ছুটে। এদিক ওদিক ছুটছে ছাদের প্রান্তরে। মিউজিক বক্স কোথায়? সে তো মিউজিক বক্সের অবধি দেখছে না আশেপাশে। পরিষ্কার পরিচ্ছন্ন খোলামেলা ছাদ। আধারে হলেও তো সে এতটা অন্ধ নয় যে মিউজিক বক্স দেখতে পাবে না। আশ্চর্য। পই পই করে সাবিহা বলেছে বক্স দুটো যত্ন সহকারে নিয়ে আসতে। ওরও আরও ২-৩টে ঘুরপাক দিতে চাইল। সেই চাওয়া পূরণধারার এক পর্যায়ে মানব ছায়া দেখে চমকে ওঠে। ভয়ে শিরা উপশিরা বেয়ে ঘাম ছোটে। চিৎকার দেবার পূর্বেই দেখতে পায় মানব ছায়ার মুখমণ্ডল। তন্ময় এগিয়ে আসছে।
অরু যেন এক সেকেন্ড ভাবলও না। তার পূর্বেই পাজোড়া কাজ করা শুরু করে দিয়েছে নিজ গতিতে। পালাবে পালাবে ভাব। ছুটন্ত অরুকে ধরতে পলকও ফেলতে হয়নি তন্ময়ের। এতটুকুন মেয়ে একটা, তন্ময়ের মতো বড় বড় দুটো পায়ের মানিকের সঙ্গে পারার কথা নাকি। অরু ঘাবড়ালো না, পূর্বের ন্যায় লজ্জিত কিংবা চমকালো না। উল্টো বড় বড় নয়ন যুগল ছোট করে কপালে ভাঁজ ফেলে চোখ রাঙালো। দারুণ তো। তন্ময়ের মনে হলো অরুর চোখ রাঙানো এক অন্যরকম আট, ভিন্ন রকমের স্বাদ। কি তেজস্বিনী রূপ! এরূপ সে পূর্বে দেখেছে বলে তো মনে হচ্ছে না। অরুর কণ্ঠেরও চমৎকার পরিবর্তন হলো। কণ্ঠে যেন ক্রোধের ঝর্ণাধারা ঝরছে। ছাড়ুন। ওর কাঠখোট্টা কথাটুকুতে তন্ময়ের দুই পাশের ঠোঁটের কোণ প্রসারিত হতে যাচ্ছে। তবে সেটা এখন করা যাবে না। তার গাম্ভীর্যতার ইমেজ ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে ফ্লোরে গড়াগড়ি খাবে। তখন অরুটা আর ভয় পাবে না। ওকে হাতে রাখার কৌশল হচ্ছে তারই গম্ভীর মুখটা। সেই গম্ভীর মুখটায় হৃদয় উঁচিয়ে বলল, কথা আছে, সামনে দাঁড়া। শুনবো না। জবাবটা যেন জিহ্বাতেই রাখা ছিল অরুর। হাতটাও ছাড়ানোর প্রয়াস সে কম করছে না। তাতে কি? নিত্য ব্যায়াম করা তন্ময়ের শক্তির সঙ্গে আদতেও পারবে? প্রশ্নই আসে না। বিন্দুমাত্র সুযোগ নেই সেটার। অরুর নরম হাতটা টেনে নিজের সামনে এনে দাঁড় করালো তন্ময়। কণ্ঠ নামিয়ে শুধালো, এই তোর বিশ্বাস? এতটুকুই চিনিস আমাকে? অরুর ক্রোধ অভিমানে রূপান্তরিত হলো চোখের পলকে, একটা নিঃশ্বাসের পূর্বে। শুকনো মুখটুকুতে বিচিত্রিত অমাবস্যাজনিত মেঘ জমল মুহূর্তেই। পলক ফেলল অন্য পাশে চেয়ে। বিড়বিড়িয়ে জবাবে বলল, আমার বিশ্বাস আর চেনা দিয়ে কার কি? তন্ময় মাথা নুইয়ে ফেলল। অরুর মাথা বরাবর চোখ বরাবর নিজের চোখ মুখ আনার বৃথা চেষ্টা চালালো। নরম তুলতুলে হাতটা গভীরভাবে ছুঁল। কণ্ঠে নম্রতা এনে প্রশ্নবাণ ছুড়ল, কিছু নয় তোর? তাহলে এমন আচরণ কেন করছিস? আমাকে অ্যাভয়েড করার রিজন কি দাঁড়াচ্ছে? বৃষ্টির মাত্রা বাড়ল। রিমঝিম ধ্বনি তুলে ভিজিয়ে তুলেছে চারিপাশটা। তন্ময়ের টি শার্ট ভিজে অঙ্গ প্রত্যঙ্গে লেপ্টে। অরুর আরও করুণ অবস্থা। সেদিকে এক প্রকার দৃষ্টি তন্ময় দিচ্ছেই না। একচিত্তে চেয়ে আছে ওই মুখ পানে। চোখের উপর এসে ভিড় জমানো ছোট ভেজা চুলগুলো তার মুখের নম্রতা, কণ্ঠের নম্রতাকে বহুগুণে বাড়িয়ে তুলল। অরু চোখ তুলে চাইল। নাকের পাটা দুটো ফুলে ফেঁপে উঠছে। অভিমানী রূপে বলে ওঠে, আমি একটা বেহায়া আর বড় রকমের স্যাচরা। না হলে কি এভাবে অন্যের ভবিষ্যৎ জামাইয়ের পেছন ঘুরে বেড়াই? আমার আত্মসম্মান নেই, ঘেন্না নেই। অরুর বাকিটুকু কথার আর পূর্ণতা পেল না। কর্ণকুহরে প্রবেশ করছে বৃষ্টি আর অতি নিকটে দাঁড়ানো তন্ময়ের তপ্ত শ্বাস প্রশ্বাসের ধ্বনি। আগাম বার্তাবিহীন একজোড়া অষ্টদয় সে ছুঁয়ে দেওয়াতে সে স্তব্ধ না হয়ে পারল না। বড় বড় চোখে চেয়ে থাকলো আঁখি দুটির সামনে থাকা মুখ পানে। তন্ময়ও চেয়েই। দৃষ্টিতে দৃষ্টি মিলতেই বুকের ভেতরটা ধক করে উঠল অরুর। টালমাটাল হলো শিরা উপশিরা। চেতনাসহ এভাবে চেয়ে থেকে এহেন কাজ করতে পারল তন্ময়। অরু না পারল সরতে আর না পারল চেয়ে থাকতে। ঝট করে বুঝে নিল চোখ জোড়া। তন্ময় নিমিষেই কোমর ছুঁয়ে টেনে নিজের কাছে নিয়ে আসলো। সেদিনের মতো শুধু ওষ্ঠ ছোঁয়াতে সীমাবদ্ধ থাকল না, আজ মত্ত হলো, মাতোয়ারা হলো। সাত পাবার নৃত্যে মজল। বারংবার নড়ে চড়ে ওঠা ছোট্টখাট্ট দেহখানা সে যত্নে নিজের সঙ্গে লেপ্টে নিল। চুলের নিচে গলিয়ে ঘাড়ের নরম অংশটুকু শক্ত করে ধরল। নিজের আওতায় এনে উঁচু করে নিল। অরুর হাত দুটো ঠিক তন্ময়ের বুকের মধ্যিখানে টি শার্টের অংশভাগ তীব্র শক্তিতে আঁকড়ে ধরে রেখেছে। ওষ্ঠধর স্পর্শনের তীব্রতার সঙ্গে তাল মিলিয়ে বাড়ছে।
মুষলধারা বর্ষণের গতি, তন্ময়ের বুকের কাছটায় থাকা হাত দুটোর শক্তি। অনাকাঙ্ক্ষিত অনিবার্যই মুহূর্তটিতে অরুর উঁচু করে রাখা পা জোড়া এবার শক্তি হারালো, নিথর হলো। বেসামাল ধাঁচে পেছনে চলে এলো 2 পা। এতে চুম্বনে বাধা সৃষ্টি হয়নি। সঙ্গে সঙ্গে সেকেন্ডের মধ্যে অরুর পায়ের তালে তাল মিলিয়ে তন্ময়ও পিছু এসেছে। অনুরাগের বশে পরস্পরের ওষ্ঠাধর স্পর্শনে বাধা হয়ে বেয়ে চলেছে বৃষ্টির ঠান্ডা জলের এক একটা ফোঁটা। দীর্ঘতম চুম্বন দৃশ্য থামে সবে। তন্ময় ওষ্ঠদ্বয় ছাড়ল, তবে সরল না, অরুকেও ছাড়ল না। নিজের কাছে অতি নিকটে যত্নে রাখল। ওর বন্ধ চোখের পাতাতে আঙুল বোলালো। সাগরের থেকেও গভীরতম হলো তার কণ্ঠের। আমি আমি তোর ছাড়া অন্য কারো নই, হতেই পারি না। ওরও চোখ মেলে চাওয়ার সাহস, স্পর্ধা কিংবা হৃদয়ের তাড়না পেল না। শক্ত করে বুজে রাখল আখি পাতা। তিরতির করে কাঁপছে তার বৃষ্টির জলে ভেজা অতি রক্তিম ওষ্ঠদ্বয়। পুনরায় ওই ওষ্ঠে মত্ত হওয়া থেকে নিজেকে দমন করল তন্ময়। দৃষ্টি ফের নিল অরুর বন্ধ চোখে। ধীরতম কণ্ঠে আবদার ধরে, তাকা, চোখ মেল। অরু মাথা নাড়ায়, যার অর্থ দাঁড়ায় না। তন্ময়র ফোলা ফোলা গাল ছুঁয়ে বলে, কেন না? আমি তোর শাহজাহান আরাবি সুগভীর চোখের ভেতরটা দেখতে চাচ্ছি। অরু চট করে চোখ মেলে চাইল, যেন নিশ্চিত হতে এই কণ্ঠ, এই বাক্যের মালিক আদতেও তার তন্ময় ভাই কিনা। যে ব্যক্তি সর্বদা তাকে কাছে রেখেও দূরে ঠেলে দিয়েছিল, যত্নে গড়ে অযত্নকৃত প্রত্যাখ্যান করে চলেছিল। তন্ময় ওই সুগভীর নয়নে চেয়ে বিড়বিড়িয়ে ওঠে, এই তো সেই চোখ, যেখানে চাইলে আমি 7 সমুদ্র দেখতে পাই, প্রেমসাগরের 7 সমুদ্রের অতলে ডুবে যাই।